আজকে আরেকটি বিশেষ স্মরণীয় তিথি হলো আমাদের মহাপ্রভুর দ্বিতীয় কলেবর চাকুন্দিতে জন্ম। বেতোয়াডুরি হয়ে যাওয়া যায়, আবার নবদ্বীপ দিয়ে গেলে এদিক দিয়েও যাওয়া যায়, গঙ্গা পার হতে হয়। সেখানে জন্ম শ্রীনিবাস আচার্য প্রভু। পিতার নাম, আজকে তার তিরোভাব তিথি। তিনি মহাপ্রভুর দ্বিতীয় কলেবর। তিন প্রভু তিনটি কলেবর নিয়ে এসেছেন। শ্রীনিবাস আচার্য প্রভু হলেন মহাপ্রভুর দ্বিতীয় কলেবর, আর নিত্যানন্দ প্রভুর প্রেমের মূরতি, মানে নিত্যানন্দ প্রভুর প্রেম কি আকার ধরে ছিল নরোত্তম দাস ঠাকুর মহাশয়, নিত্যানন্দ প্রভুর দ্বিতীয় কলেবর। আর অদ্বৈত আচার্যের দ্বিতীয় কলেবর হলেন শ্রী শ্রী শ্যামানন্দ প্রভু। আজকে সেই শ্রীনিবাস আচার্য প্রভুর তিরোভাব তিথি। তার পিতার নাম হলেন গঙ্গাধর ভট্টাচার্য। গঙ্গাধর ভট্টাচার্য পরবর্তীতে তার নাম হয় চৈতন্য দাস। মহাপ্রভু যখন কাটোয়ায় সন্ন্যাস গ্রহণ করেন, তখন তিনি চাকুন্দি থেকে ছুটতে ছুটতে আসেন। সবসময় তিনি ধ্যান করেন ওই চৈতন্যের আজানুলম্বিত ভুজো আর মাথায় চাচর চিকুর কেশ, ওইটাই তিনি ধ্যান করে আসছেন। পথে শুনলেন তিনি সন্ন্যাস গ্রহণ করবেন। ছুটতে ছুটতে এসে দেখে কেশ অন্তর্ধান হয়ে গেছে। কেশব ভারতী তাকে শ্রীকৃষ্ণ চৈতন্য নাম দিলেন মহাপ্রভুকে। তিনি প্রেমাবেশে শুধু শ্রীচৈতন্য নামটাই শুনলেন, শ্রীকৃষ্ণ আর শুনতে পান নাই। তখনই শুধু শ্রীচৈতন্য শ্রীচৈতন্য বলে কাঁদছেন। হ্যাঁ, প্রভুর চরণে লুটিয়ে পড়লেন। তারপর তিনি গৃহে ফিরলেন, সবসময় শ্রীচৈতন্য শ্রীচৈতন্য। এই জন্য সবাই তাকে শ্রীচৈতন্য দাস নামে আখ্যা দিলেন, আর গঙ্গাধর ভট্টাচার্য নাম নেই। হরিবল। তা বহুদিন তাদের সন্তান হয় না। পতিপত্নী তারা কখনো কামনা করেও না। হঠাৎ একবার ইচ্ছা হলো একটি সন্তানের। হ্যাঁ, তখন তারা নীলাচলে জগন্নাথের মন্দিরে গেলেন। মহাপ্রভু নীলাচলে চলে গেছেন, সেখানে প্রভুর কাছে গেলেন, কিন্তু বলতে পারলেন না যে আশীর্বাদ করো একটি সন্তান হোক। কামনা রয়ে গেছে দুজনারই। হঠাৎ একদিন জগন্নাথ তাদের স্বপ্নে বলছেন, তোমাদের কোলে একটি সন্তান আসবে, রূপে গুণে অতুলনীয়। হ্যাঁ, পরের দিন সকালবেলা মহাপ্রভুর পদচরণ সেবক গোবিন্দ দাস তিনি এসে বলছেন, মহাপ্রভু তোমাদের অন্তরের কথা সব জানতে পেরেছেন। তোমরা যে পুত্র কামনা করেছ, এটা মহাপ্রভু অন্তরে জানতে পেরেছেন। তাই প্রভু জানিয়ে দিয়েছেন, তোমাদের বলতে এসেছি, তোমাদের একটি সন্তান লাভ হবে, রূপে গুণে অতুলনীয়। নিতাই গৌর হরি বল। হরিভক্ত। এখন তো সন্তানের জন্য আমরা হরিভজন করি না, জয় রাধে, ওই জন্য সুসন্তান হয় না। যাই হোক, তার সুক্ষণে জন্ম নিয়েছেন শ্রীনিবাস আচার্য প্রভু। তারপর জাজিগ্রামে, কাটোয়া থেকে শ্রীখণ্ডের পথে যেতে জাজিগ্রাম বলে একটা জায়গা আছে, ওই জাজিগ্রামে এসে আচার্য প্রভু তার বাল্যলীলা
ভালোভাবেই কেটেছেন। তারপরে তার বিয়ে হলো, পিতামাতা তাকে বিয়ে দিলেন, কিন্তু সবসময় তিনি গৌর প্রেমে পাগল, নিতাই চাঁদের প্রেমে পাগল। পিতৃবিয়োগ হলো, মাতৃবিয়োগ হওয়ার পরে তিনি এবার তার দুটি বিবাহ হয়। একটা মাতা পিতা দেন, আরেকজনের সঙ্গে বিয়ে হয়। সেই দ্বিতীয় পত্নীর পিতা তিনি স্বপ্নে দেখেন আচার্য প্রভুর করে তার কন্যা সম্প্রদান হচ্ছে, কিন্তু তখন তার বয়স অনেক। তার সত্ত্বেও এবং তার কন্যাও স্বপ্নে দেখেছেন শ্রীনিবাস আচার্য প্রভুই ওনার স্বামী। এসে নিবেদন করলেন যে স্বপ্নে দেখেছি, আমিও দেখেছি, আমার কন্যাও দেখেছে, আপনি আমার কন্যাকে গ্রহণ করুন। তখন প্রভু তাকে গ্রহণ করলেন, আচার্য প্রভু। হরি বল। তার তো অনেক লীলা, এই গ্রন্থটা ভর্তি তার লীলা কথা। সংক্ষেপে আমরা একটু আস্বাদন করছি। এই শ্রীনিবাস আচার্য প্রভু বৃন্দাবনে গেলেন। বৃন্দাবনে তখন অনেকেই অপ্রকট হয়ে গেছেন, শুধু গোপাল ভট্ট গোস্বামী আছেন, শ্রীজীব গোস্বামী, রঘুনাথ দাস গোস্বামী আছেন, রূপ সনাতন অপ্রকট হয়েছেন। আর বৃন্দাবনে গিয়ে সেখানে গোপাল ভট্ট গোস্বামীর চরণ আশ্রয় করলেন, সেখানে দীক্ষিত হলেন। তারপর জীব গোস্বামীর কাছে তিনি বিদ্যা শিক্ষা ব্যাকরণ শাস্ত্রাদি শিক্ষা করতে লাগলেন। সেখানেই মিলন হলো নরোত্তম ঠাকুর এবং শ্যামানন্দ প্রভুর সঙ্গে। তিনজনায় জীব গোস্বামীর কাছে অধ্যয়ন করলেন বহু শাস্ত্রগ্রন্থ। অধ্যয়ন করার পরে জীব গোস্বামীপাদ তাদের তিনজনকে ভক্তিশাস্ত্র, গোস্বামী গ্রন্থ সব দিয়ে বলছেন, তোমরা এটা বঙ্গদেশে নিয়ে গিয়ে এই গোস্বামী গ্রন্থ প্রচার করো। তখন তো ট্রেন বাস কিছু নাই, গরুর গাড়িতে করে সমস্ত গোস্বামীদের গ্রন্থ নিয়ে তারা রওনা করলেন এই বঙ্গদেশে। কোথা থেকে? বৃন্দাবন থেকে। নিতাই গৌর হরি বল। ভাবুন, যখন গ্রন্থ নিয়ে আসছেন, বঙ্গদেশে এসে গেছেন, এই বাঁকুড়া বিষ্ণুপুরে, সেখানে রাত্রিবেলায় একজন দস্যু তাদের ওই বাক্সে ভরা, ট্রাঙ্কে ভরা সমস্ত গ্রন্থকে বহু ধনরত্ন বলে মনে করে দস্যুরা সব হরণ করে নিয়ে চলে যায়, লুণ্ঠন করে নিয়ে যায়। তখনই তিনজন কান্নাকাটি করতে লাগলেন। তা আচার্য প্রভু তখন গ্রন্থের অনুসন্ধান করছেন। খুঁজতে খুঁজতে ওই দেশের রাজা বীরহাম্বীর, বিষ্ণুপুরের রাজা বীরহাম্বীর তার বাড়িতে গেলেন। সেখানে আবার ভাগবত কথাও হয়। তিনি খোঁজ নিয়ে বললেন যে আপনি তো এই দেশের রাজা, আপনার দেশে এসে আমার মহামূল্য সম্পদ হারিয়ে গেছে, মহামূল্যবান সম্পদ, আপনি বিচার করুন। আপনার রাজত্বে দস্যু দানব আমার সম্পদ চুরি করে নিয়েছে, লুণ্ঠন করে নিয়েছে। কিন্তু সেই গ্রন্থ যারা চুরি করেছে তারা বীরহাম্বীরের লোক। জয় রাধি। বীরহাম্বীরের লোক, রাজার লোক, তারা সব গ্রন্থ নিয়ে এসেছে তার রাজধানীতে। কবে চুরি হয়েছে? অমুক দিন। আচ্ছা,
ঠিক আছে, আপনার গ্রন্থ যাতে আপনি পান, আমি সেই চেষ্টা করছি। তারপর শ্রীবাস আচার্য প্রভু এমন হরিকথা শুরু করলেন যে সেই হরিকথা শুনে বীরহাম্বীরের মন প্রাণ গলে গেল। তার চরণে লুটিয়ে পড়ে বলছে, প্রভু, আপনি যে গ্রন্থের কথা বলছেন সেই গ্রন্থ আমি হরণ করেছি। আমি রাজা হয়েও দুষ্কর্ম করতে আমি ছাড়ি নাই। আপনার গ্রন্থ আমার কাছে এসেছে। স্বামী স্ত্রী তার শিষ্য হয়ে গেলেন। তারপরে গ্রন্থ উদ্ধার করে তিনজনা চলে এলেন। একজন গেলেন উৎকলে, শ্যামানন্দ প্রভু উৎকলে অর্থাৎ উড়িষ্যার দেশে, সেখানে গ্রন্থ প্রচার করতে লাগলেন। আর নরোত্তম ঠাকুর চললেন পূর্ববঙ্গে, সেখানে গিয়ে গ্রন্থ প্রচার করতে লাগলেন। আর আচার্য প্রভু এই রাঢ় দেশে গ্রন্থ প্রচার করতে লাগলেন। তা নরোত্তমের গুরুদেব তো বৃন্দাবনে, গুরুদেবের সেবা থেকে বঞ্চিত হয়ে গেলেন, কি করবেন? এখানে আবার আচার্য প্রভুর কাছেই উনি থাকেন। আবার বাড়িতেও যান, খেতড়িতেও যান। উনি বাড়িতে যান নাই, খেতড়ি রাজার নন্দন হলেও রাজার বাড়িতে যান নাই। তিনি অনেকটা দূরে একটা ভজনস্থলী বলে একটা জায়গা, আমাদের সেখানে যাওয়ার সৌভাগ্য হয়েছিল। স্মৃতিচিহ্ন কিছু নেই, একটা গাছ দেখলাম শুধু, সেইখানে ভজন করতেন। যাই হোক, তিনি পূর্ববঙ্গে প্রচার করতে লাগলেন আর শ্রীনিবাস আচার্য প্রভুর আশ্রমে থাকেন। এদিকে আচার্য প্রভু যখন জাজিগ্রামে ভক্তদের সঙ্গে ইষ্টগোষ্ঠী করছেন, ওই সময় রামচন্দ্র কবিরাজ তিনি বিয়ে করে যাচ্ছেন, পালকিতে করে বউকে নিয়ে যাচ্ছেন। আচার্য প্রভু দেখে ভক্তদেরকে বলছেন, এই যে যাচ্ছে, একটা মায়ার প্রতিমা কিনে নিয়ে যাচ্ছে। মায়ার প্রতিমা, এত রূপ যৌবন, এত সুন্দর কলেবর, গোবিন্দ সেবা করবে না, এবার মায়ার সেবা করবে। রামচন্দ্রকে শুনিয়ে শুনিয়ে বলছেন। তার কানে গেল। ওই যে পরের দিন ঘর থেকে বেরিয়ে এলো রামচন্দ্র কবিরাজ, বউকে ফেলে রেখে চলে এলেন। রামচন্দ্র কবিরাজ আচার্য প্রভুর চরণে লুটিয়ে পড়লেন। আচার্য প্রভু তাকে বুকে তুলে নিলেন, আত্মসাৎ করলেন। এবং এমনভাবে রামচন্দ্র কবিরাজ গুরুদেবের সেবা করতে লাগলেন। গুরু সেবায় এত তার নিষ্ঠা, গুরু বাক্যে এত বিশ্বাস। একদিন আঙিনায় গুরু শিষ্য দুইজন পায়চারি করছেন, গুরুদেবের পিছে পিছে যাচ্ছেন রামচন্দ্র। তখন একটা দড়ি পড়ে আছে, দড়ি পড়ে আছেন। তার শিষ্যকে পরীক্ষা করবার জন্য বলছে, আরে রামচন্দ্র, এটা একটা সাপ না? রামচন্দ্র বলছে, হ্যাঁ প্রভু, এখন সাপ হয়ে চলছে। আবার গুরুদেব বললেন, না রে, এটা একটা দড়ি। বলছে, হ্যাঁ প্রভু তাই। আবার দড়ি হয়ে গেল। তাহলে গুরু বাক্যে কত বিশ্বাস। মন্ত্র মূলং গুরু বাক্যম, গুরু বাক্যই মন্ত্র। সেই আচার্য প্রভু রামচন্দ্রের এত নিষ্ঠা, একদিন গুরুদেব রামচন্দ্রকে বললেন, যা, এতদিন বহুদিন হয়ে গেল, স্ত্রী ফেলে রেখে এসছিস, একটু স্ত্রী সম্ভাষণ করে আয় যা। সঙ্গে সঙ্গে ছুটে গেলেন বাড়িতে। পতিকে দেখেই তার পত্নী খুব আনন্দিত, সেবা যত্ন করছেন। রজনীতে পালঙ্ক সাজিয়েছেন, রামচন্দ্র বসলেন পালঙ্কে। সারারাত্রি পত্নীকে নিয়ে
ওই হরিকথা চলতে লাগলো, সারা রাত্রি হরিকথা কেটে গেল। আর মিলন হলো না, স্ত্রী সম্ভাষণ টন কিছু হলো না। তখন ভোর হয়ে গেছে, বলছে আমি যাই, গুরুদেবের সেবার সময় হয়ে গেছে। রওনা দিয়েছেন। পথে আসতে ভাবছে, তাই তো গুরুদেব বলেছিলেন স্ত্রী সম্ভাষণ করে আসিস, তা তো হলো না। গিয়ে তার পত্নীকে একটু আলিঙ্গন করলেন, রত্নমালাকে আলিঙ্গন করেই চলে আসলেন। আবার এসে আঙিনায় দাঁড়িয়েছেন, গুরুদেবের আঙিনায়। তখন নরোত্তম ঠাকুর উঠান ঝাড় দিচ্ছেন। রামচন্দ্রের কপালে দেখে সিঁদুরের দাগ। নরোত্তম ঠাকুর বলছে, এই স্ত্রী সম্ভাষণ করেছিস, কপালে সিঁদুরটা মুছে আসতে পারিস নাই? হ্যাঁ, দাঁড়া। এই বলে ঝাঁটা দিয়ে মেরেছে এক বাড়ি, পিঠের উপরে মেরেছে ঝাঁটার বাড়ি। চমকে উঠলেন রামচন্দ্র। হ্যাঁ, আমার কপালে সিঁদুরের দাগ, ও আমি তো ভালো কাজ করিনি। কিছু বললেন না। যখন নরোত্তম ঠাকুর শ্রীনিবাস আচার্য প্রভুর অঙ্গ সেবা করছেন, হয়তো তৈলমর্দনাদি করছেন, হয়তো সন্ন্যাসী হন নাই কেউই, শ্রীনিবাস আচার্য প্রভু তিনি গৃহস্থ ছিলেন, যাই হোক, হয়তো অঙ্গ সেবা করতে গিয়ে যখন পিঠের দিকে সেবা করতে গেছেন, দেখে ঝাঁটার বাড়ি, ঝাঁটার দাগ। চমকে উঠলেন নরোত্তম ঠাকুর। হায়, আমি কি করেছি? আমি তো রামচন্দ্রকে মারি নাই, আমি তো আচার্য প্রভুকে মেরেছি। এত বড় আত্মসমর্পণ রামচন্দ্রের, যে রামচন্দ্রের অঙ্গে ঝাঁটার বাড়ি মেরেছি, সেটা গুরুদেবের অঙ্গে এসে লেগেছে। আচার্য প্রভুর অঙ্গ সেবা করছে আর মনে মনে সংকল্প করছে, এই হাত আর রাখবো না, যে হাত দিয়েই অপকর্ম করেছি, রাত্রিবেলায় এই হাত দুটি পুড়িয়ে ছাই করে দেব। মনে মনে সংকল্প করছে, রাত্রিবেলায় এই হাত দুটি পুড়িয়ে ছাই করে দেব। অন্তর্যামী গুরুদেব অন্তরে জানতে পারলেন, বলছে, দেশে মানুষ নাই রে বাপ, মানুষ নাই রে বাপ, দিনে মারে ঝাঁটার বাড়ি, রাত্রে পোড়ায় হাত। দিনে মারে ঝাঁটার বাড়ি, রাত্রে পোড়ায় হাত। তার মানে দিনের বেলা ঝাঁটার বাড়ি মেরেছে, আবার রাত্রে পোড়ায় হাত। আমার নরোত্তম এবং রামচন্দ্র, এই দুইজন শ্রীনিবাস আচার্য প্রভুর দুটি বাহু, একটা ডান হাত আর একটা বাম হাত। যখন প্রসাদ পেতে বসেন, তিনজনে এরকম একসঙ্গে, মাঝখানে আচার্য প্রভু, দুই পাশে দুইজন। এরা তোমার শিষ্য। ওনার পত্নী নারায়ণী বলছে, এ তো তোমার, বিষ্ণুপ্রিয়া বলছে, এ তো তোমার শিষ্য, তুমি এরকম করলে। বলছি, এরা আমার শিষ্য হলো, এরা আমার দুটি হাত। হাত কি কখনো আলাদা থাকে? না অঙ্গের সঙ্গে লেগে থাকে? তখন নরোত্তম ঠাকুর বলছেন, কি করব, যে হাতে নরোত্তমকে মেরেছি, রামচন্দ্রকে মেরেছি, এর প্রায়শ্চিত্ত একমাত্র হাত পোড়ানো ছাড়া আর কিছু নাই। বলছে না। তো আচার্য প্রভু তিনি একদিন লীলা স্মরণে বসেছেন, প্রতিদিনই লীলা স্মরণ করেন। একদিন লীলা স্মরণে বসেছেন, ওই যে সারাদিন কেটে গেল, পরের দিন কেটে গেল, তবু তার বাহ্য জ্ঞান নাই। ভক্তরা ভাবছেন প্রভু বুঝি আমাদের ছেড়ে চলে গেলেন। তখন শিষ্য রামচন্দ্র অভিন্ন কলেবর। হ্যাঁ গো, গুরু শিষ্যের সঙ্গে কেমন সম্বন্ধ দেখুন।
আত্মসমর্পণ কেমন, যে রামচন্দ্র বলছে আপনারা ধৈর্য ধরুন, আমি দেখছি গুরুদেব কোথায় গেছেন। রামচন্দ্র গুরুদেবের বাম পাশে আসনে বসে চলে গেলেন। কোথায় গেলেন? গুরুদেব যেখানে গেছে। জয় রাধি। দেহ থাকলো, কে গেল? মঞ্জরী স্বরূপে চলে গেলেন। এই দেহ রেখে মঞ্জরী স্বরূপে গুরুদেবের কাছে চলে গেলেন। তো গুরুদেব কি করছেন না, গিয়ে দেখেন বৃন্দাবনে যমুনার জলে পদ্মবন, সেই পদ্মবনে মঞ্জরী স্বরূপে অন্যান্য মঞ্জরী সখীদের সঙ্গে কি যেন কি খুঁজছেন। রামচন্দ্র তিনি মঞ্জরী স্বরূপে গুরুদেবকে বললেন, কি খোঁজা হচ্ছে? বলছেন, রাত্রিবেলায় রাসের পরে যখন জলকেলি করছিলেন রাধার শ্যাম, তখন রাধারানীর নাকের বেসরটা হারিয়ে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই ঠিক আছে, দেখি আমি একটু চেষ্টা করি। খুঁজতে খুঁজতে বেসরটি পেয়ে গেলেন রামচন্দ্র। কোথায়? একটা পদ্মপাতার নিচে লেগে আছে, বেঁধে আছে। নিয়ে গুরুদেবের হাতে দিলেন। গুরুমঞ্জরী এবার গুণমঞ্জরী অর্থাৎ গোপাল ভট্ট গোস্বামীর হাতে দিলেন। উনি নিয়ে রাধারানীর নাকে পরিয়ে দিলেন। রাধারানী বলছেন, কে পেয়েছে রে? বললেন, এই রামচন্দ্র কবিরাজ, তোমার দাসী। তখন রাধারানী তাকে বললেন, তুই পেয়েছিস, তোকে তো পুরস্কার দিতে হবে। কি পুরস্কার দেব? অধরের চর্বিত তাম্বুল বের করে রামচন্দ্র কবিরাজের হাতে দিলেন। নিতাই গৌর হরি বল। সেই প্রসাদ পেয়ে গুরু শিষ্য আবার বাহ্য দেহে ফিরে এলেন। সবাই ভাবলেন, এই তো ফিরে এসেছেন ওনারা। একটা অপূর্ব গন্ধ পাচ্ছিলেন সবাই। তখন রামচন্দ্র বললেন, রাধারানীর অধরামৃতের সুগন্ধ। সবাইকে বেটে দিলেন, ভাগ করে দিলেন। দেখুন, আজকে সেই শ্রীনিবাস আচার্য প্রভুর তিরোভাব তিথি। এনাদের জীবন চরিত আমাদের সবসময় স্মরণ করা উচিত, বিশেষ করে তাদের তিরোভাব তিথিতে। ভগবানের হলো আবির্ভাব তিথি, আর বৈষ্ণবের তিরোভাব তিথি অবশ্যই পালন করতে হয়। আজকে এই পর্যন্ত। শ্রী গুরুনিতাই গৌর প্রেমানন্দে হরি হরি।